Hello students, welcome to Rise Size YouTube channel. I am Amit Kiran Choudhury. Today's our topic on deep analysis is international law. তো আজকে আমরা ডিপ অ্যানালাইসিসে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল নিয়ে টপিকটা ডিসকাশন করব। আমাদের বেঙ্গলিতেও কন্টেন্ট রয়েছে আন্তর্জাতিক আইন, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এই টপিকটার উপরে একটা আর্টিকেল এসছে এডিটোরিয়ালে, দেখে নাও যে এই আর্টিকেলটা আমরা পেস্ট করেছি। তো এটা কিন্তু ইউপিএসসির দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা দেখি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তো দেখো 2025-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে। কি হিসাবে এসছে? ইউনাইটেড নেশন নিয়ে এসছে। তো ইউনাইটেড নেশনের সাথে ইন্টারন্যাশনাল লয়ের যে কানেকশনটা, সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। এবং কেন এই কোশ্চেনটার সাথে এই যে দেখো রাশিয়া চাইনিজ অ্যালায়েন্স ভার্সেস ইউএসএ, এই যে দুটো ওয়ার্ল্ডের দুটো মহান শক্তির যে আম যে সংঘাত এবং তার সাথে ইউনাইটেড নেশনের কানেকশন, এখান থেকে আমরা ড্র করার চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল ল কতটা ইম্পর্টেন্ট ইউপিএসসির দিক থেকে। আমরা হোলিস্টিক্যালি ইন্টারন্যাশনাল ল কভারেজ করেছি। আশা করি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে এই টপিক থেকে, তাহলে আমরা সেটা সলভ করতে পারবো। আমরা দেখো একটা এই টপিকটার উপর একটা কোশ্চেন বানিয়েছি, মডেল কোশ্চেন বানানো রয়েছে। আমরা টপিকটা করে নিই, তারপরে আমরা এটা ডিসকাশন করব। আচ্ছা, ইন্টারন্যাশনাল লটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে? কারণ যদি হিসাব করি এখন, যে এখন কিন্তু পৃথিবীতে যুদ্ধের পরিবেশ। যেমন কি রাশিয়া ইউক্রেন ওয়ার তো চলছিল, তার সাথে ইসরায়েল ওয়ার, ইসরায়েল ইরান ওয়ার। আজকে কিন্তু ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে। ইউএসএ ভেনেজুয়েলা, ইউএসএ ভেনেজুয়েলা। তো যখন ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো, এই সংঘাতগুলো তৈরি হচ্ছে, তখন বোঝা দরকার ইন্টারন্যাশনাল ল এর দিকগুলো কি কি আছে। তাহলে আমরা কিন্তু জিনিসগুলোকে স্পষ্টভাবে বুঝতে পারবো যে ফেনোমেনাগুলো কেন হচ্ছে। সবই কিন্তু একটা পয়েন্টের দিক থেকে বোঝা যেতে পারে, থিওরিটিক্যালি এগুলো সবই বোঝা যেতে পারে। দেখা যাক। আচ্ছা, ইন্টারন্যাশনাল লটা কি? ফার্স্টে তো এটা জানতে হবে যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ল। আমাদের দেশে যেমন প্রতিটা দেশে কিছু কোনো না কোনো ল থাকে, সিভিল ল, ক্রিমিনাল ল থাকে। আমাদের দেশে কি আছে? বিএনএসএস, ঠিক আছে, ভারতীয় ন্যায় সংহিতা। এটার আন্ডারে কিন্তু এগুলোই এই ধারাগুলো বলা রয়েছে, যেখানটায় একটা সিটিজেন আরেকটা সিটিজেনের সাথে কিরূপ আচরণ করবে। ল এটাই বলে দেওয়া। যেমন কি পথ চলতে কাউকে কি আমরা অ্যাটাক করতে পারবো? কাউকে কি আমরা কি তাকে কি মারতে পারবো? আঘাত দিতে পারবো? বা কারো বাড়ি কি আমরা কি দখল করে নিতে পারবো? এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের লয়ে কোডিফাই করা রয়েছে। যদি এগুলো করো, এগুলো অপরাধ, অপরাধের সাজা কি টোটালি ডিফাইন। তেমনি একটা নেশন আরেকটা নেশনের সাথে কিরূপ আচরণ করবে, এটাই কিন্তু যেখানে কোডিফাই করা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তো এখানে একটা স্বাভাবিকভাবে একটা আমরা ডেফিনেশন দিয়েছি যে সিস্টেম, রুলস, নর্মস, স্ট্যান্ডার্ডস জেনারেলি অ্যাকসেপ্টেড ইন রিলেশন বিটুইন দ্য নেশনস। মানুষের মধ্যে কিভাবে রিলেশন হবে, যেটা যেমন ল ডিফাইন করছে স্টেটের ল বা নেশনের ল, তেমনি ইন্টারন্যাশনাল ল কি ডিফাইন করছে যে একটা নেশন আরেকটা নেশনের সাথে কিরূপ ব্যবহার করবে। এর নেচারটা কেমন হবে? কনসেনসুয়াল। তার মানে কি দুজনেই সেটাকে কনসেনসাসে একসেপ্ট করেছে। বোঝা গেল? যেমন কি আমাদের ল কি, আমরা যদি কারো বাড়ি জবরদখল করে নিই, তাহলে কিন্তু ল এনফোর্স করার জন্য পুলিশ রয়েছে, পুলিশ আছে, কোর্ট আছে। কিন্তু এখানে কিন্তু এটা এটা বাইন্ডিং যেমন, বাট ইন্টারন্যাশনাল ল কিন্তু বাইন্ডিং না, কনসেনসাস। যে দুটো দেশ মেনে নিয়েছি, হ্যাঁ আমরা একে অপরকে আঘাত করব না, আমরা একে অপরকে আক্রমণ করব না, আমরা কারো একে অন্যের জমি দখল করব না। এটা হচ্ছে কনসেনসাস বেসিস। বোঝা গেল? তো এইবার দেখে নেওয়া যায় সোর্সেস কি কি। ল তো একটা সোর্স থাকে, আমাদের ল এর সোর্স কি আছে? কনস্টিটিউশন। We derived our fundamental rights from our constitution. We derived our rights from the constitution. So ইন্টারন্যাশনাল ল কোথার থেকে তার তার যে পাওয়ারটা বা তার যে লগুলো কোথায় লেখা রয়েছে, সেটা সোর্সেস কিভাবে পাচ্ছি আমরা দেখে নিই। দেখো আইসিজে স্ট্যাচুট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আর্টিকেল 38(1) এর অনুযায়ী কিছু সোর্সেস আছে। দেখো প্রাইমারি সোর্সেস, প্রাইমারি কি কি সোর্সেস আছে? ট্রিটিস অ্যান্ড কনভেনশনস। যে ট্রিটি অনেকগুলো দেশ একসাথে মিলে বানিয়েছে, সেগুলো ট্রিটি বা কনভেনশন বলে। যেমন ইউএন ক্লজ, ইউএন ক্লজের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন কনভেনশন অফ লজ অফ দ্য সি। তো সি, আমরা জানি সি কিন্তু কারো না, একটা একটা সার্টেন এরিয়ার পর, যেমন কি 12 নটিক্যাল মাইলের পরে যতই যে সি এর যে এরিয়াগুলো, সেটা কিন্তু কারো না, ওটা সবার ওপেন। তো এই ওপেন সি এর কিভাবে তার রেগুলেশন হবে, যে কেউ যেভাবে কি
যা কিছু করতে পারে না। তো ইউএন ক্লজ করা হয়েছে। তো এটা একটা সোর্স। সেকেন্ড সোর্স কি? ইন্টারন্যাশনাল কাস্টমস। ইন্টারন্যাশনাল কাস্টমস, কাস্টমস মানে হচ্ছে কোনো কিছুর হচ্ছে আম কায়দা, কায়দা কানুন যেটাকে আমরা বলে থাকি যে এটা করা উচিত বা এটা করা উচিত না। যেমন কি বলছে জেনারেল প্র্যাকটিস। জেনারেল প্র্যাকটিস কিরকম কি? আমরা জানি যে এখানে যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটির কথা বলা হচ্ছে। তার মানে আমাদের দেশের ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে রয়েছে বা ইউএসএ তে রয়েছে বা কানাডাতে রয়েছে, আমরা দেখি মাঝে, মাঝে যখন খালিস্তান ইস্যু হয় অস্ট্রেলিয়া বা কানাডাতে, তো ওখানটায় তারা আমাদের ডিপ্লোম্যাটদেরকে হেনস্থা করেছে। তো সেই নিয়ে কিন্তু প্রবলেম হয়েছিল যে আমরা ভিয়েনা কনভেনশনের এক্সাম্পলস দিয়েছিলাম যে সেই অনুযায়ী কিন্তু ডিপ্লোম্যাটদের ইমিউনিটি পাওয়ার আছে যে তাদেরকে কিন্তু কেউ কিছু করতে পারে। তো এইটা বলছে যে এটা কিন্তু কোনোদিনও কোডিফাই হওয়ার আগে, এই এখন ভিয়েনা কনভেনশন আন্ডারে কোডিফাই হওয়ার আগে কিন্তু এটা অনেক আগে আমাদের ট্র্যাডিশনে ছিল। ট্র্যাডিশনে ছিল না? রামায়ণে যদি আমরা দেখি, হনুমানজি যখন লঙ্কাতে গেছিল রাবণের কাছে ফর ফর আ ট্রিটি, তিনি সমঝোতা করতে গেছিল যে ঠিক আছে সীতামাকে ফিরিয়ে দাও, অ্যান্ড আমরা তোমাকে অ্যাটাক করব না। উনি কিন্তু অ্যাজ এ ডিপ্লোম্যাট গেছিল। কিন্তু উনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল এবং তারপরে কিন্তু যুদ্ধ শুরু হয়। তো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি কিন্তু তখনও ছিল। মানে আমাদের প্রাচীনকাল থেকেও শুরু করে প্রতিটা দেশেরই, তখন প্রাচীনকাল থেকে শুরু করে কিন্তু এখনো পর্যন্ত। তো এটা একটা অলিখিত নিয়ম। ইন্টারন্যাশনাল কাস্টমস। অ্যান্ড দেন জেনারেল প্রিন্সিপাল। জেনারেল প্রিন্সিপাল কি? একটা সিভিলাইজড নেশন যেভাবে আচরণ করে, যেটাকে বলা হয় গুড ফেইথ। কিরকম? যদি কোর্টে কোনো রায় হয়, ইন্টারন্যাশনাল কোর্ট কোনো রায় দিল, আইসিজে যেটা কিনা ইউএন এর আন্ডারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এ যদি কোনো রায় দেয় তাহলে প্রতিটা দেশে সেটা একটা সিভিলাইজড কান্ট্রি হিসাবে এটা মানা উচিত। কারণ যদি না মানি তাহলে তো বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়বে। তো এটা বলছে এটা যে রেজ জুডিকাটা, এটা মানে কি? আ ম্যাটার অলরেডি জাজ ক্যান নট বি রিলিটিগেটেড। তার মানে একবার যখন জাজমেন্ট দিয়ে দেওয়া হয় তারপরে সেই ম্যাটারটাকে একসেপ্ট করে নেওয়া উচিত। রাইট টু বি হার্ড কি? সেম থিং। দুই পক্ষেরই কথা শোনা উচিত। তো এই জিনিসগুলো সিভিলাইজেশন মেনে চলে। এটার জন্য আলাদা কোনো কোডিফিকেশনের দরকার হয় না। তো এটাই হচ্ছে সোর্স ফর ইন্টারন্যাশনাল ল। সাবসিডিয়ারি সোর্স কি আছে? দেখো, যে জুডিশিয়াল যে ডিসিশনস গুলো থাকে, যেমন কুলভূষণ যাদব কেস। কুলভূষণ যাদব কেস কি? যে ভিয়েনা কনভেনশনে রয়েছে, বা এটা একটা ন্যাচারাল জিনিস যে কোনো দেশের বন্দী যদি অন্য দেশে থাকে, আমাদের দেশের লোক কুলভূষণ যাদব, তিনি পাকিস্তানে বন্দী। পাকিস্তান তাকে কনসুলার সাপোর্ট দেয়নি। তার মানে আমাদের দেশ তাকে যে লিগ্যাল সাপোর্ট দেওয়ার কথা সেটা প্রোভাইড করেনি পাকিস্তান। সেটাকে অ্যালাও করেনি। তো এই নিয়ে কিন্তু ভারত সরকারের সাথে পাকিস্তান গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস হয়েছিল এবং পাকিস্তান সেটা হেরে যায়। তো এই যে জিনিসগুলো এগুলো সাবসিডিয়ারি সোর্সেস। তো এই জিনিসগুলোকে মেনে চললে তাহলে ইন্টারন্যাশনাল লটা ক্রিয়েট হচ্ছে। এখান থেকে ইন্টারন্যাশনাল ল তার সোর্সেস ডিফাইন করে। আচ্ছা, নিড ফর ইন্টারন্যাশনাল ল। এবার ইন্টারন্যাশনাল লটা কেন আসলো? নিডটা কেন হলো? তো নিড যদি দেখা যায় যে মেইনটেনিং পিস। আমাদের ল কেন দরকার লাগে? কারণ আমরা বলি যে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তো পিস অ্যান্ড সিকিউরিটি মেইনটেইনের জন্য। কিভাবে? তো কনফ্লিক্ট লিমিটেশন অ্যান্ড ডিসপুট রেজোলিউশন। প্রথম কথা তো কনফ্লিক্ট যাতে না হয় সেটার জন্য, আর যাতে ডিসপুট, যেটা যদি যুদ্ধ হয়ে যায় তাহলে যেন সেটা আমরা রেজোলিউশন করে সেটা এখানে মিটিয়ে নিতে পারি। কিভাবে? আইসিজের আছে, আরবিট্রেশন কোর্ট আছে, বা মিউচুয়ালি হয়। ঠিক আছে? কোনো একটা থার্ড পার্টির আন্ডারে। মেইনটেনিং পিস। সেকেন্ড কি আছে? যে ম্যানেজমেন্ট অফ গ্লোবাল কমন্স। গ্লোবাল কমন্স কি আছে? আমি একটা বললাম সিস, স্পেস। স্পেস তো কারো নয়। অ্যাটমসফিয়ার, বায়ু কারো নয়। অ্যাটমসফিয়ারটা কি? ক্লাইমেট কি কারো হাতে? না। সবাই একসাথে মিলে কিন্তু, যদি ভারতে পলিউশন বাড়ে সেটা কিন্তু গ্লোবালি ইমপ্যাক্ট করবে। আবার যদি আমেরিকাতে পলিউশন বাড়ে সেটা কিন্তু গ্লোবালি ইমপ্যাক্ট করবে। তো অ্যাটমসফিয়ার, স্পেস, সিস এগুলো কারণে, এগুলো সবাই কমনলি হোল্ড করে। তাই এই কমন জিনিসগুলোকে মেইনটেইন করার জন্য একটা ল দরকার। তাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল সেজন্য জরুরি। আচ্ছা, নেক্সট যদি চলে যাই দেখি যে ফেসিলিটেট গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন। ফেসিলিটেট গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন কি? আমরা তো একা, একা তো বাঁচতে পারি না। ভারত একা, একা তো বাণিজ্য করে বাঁচতে পারবে না। সে অন্য দেশের সাথে বাণিজ্য করতে হয়। এই যে বাণিজ্যটা করবে তার সেই নিয়মগুলো কে নির্ধারিত করবে? বাণিজ্যেরও তো একটা রুলস রেগুলেশনস রয়েছে। সেটাই হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল। তার জন্যই দরকার ইন্টারন্যাশনাল ল। এবং সেটাকে কে রেগুলেট করে? দেখো, ডব্লিউটিও। বোঝা গেল? কিভাবে ইনভেস্টমেন্ট হবে, এই যে এফডিআই আসবে, সবকিছু। সুইফট আমরা জানি কি? যে আমরা ইন্টারন্যাশনালি যে পেমেন্ট সিস্টেম সেটাকে রেগুলেট করে কে? সুইফট।
তারপর দেখো প্রোটেকশন অফ হিউম্যান ভ্যালুস। এরকম কি? যেমন উইঘুর মুসলিম আমরা নাম শুনেছি, উইঘুর মুসলিম। উইঘুর মুসলিম চীনে রয়েছে। রোহিঙ্গারা মায়ানমারে রয়েছে। তো এদের উপরে যে জেনোসাইড হয়েছে বা এদের উপরে যে অ্যাট্রোসাইড হয়েছে, তো সেগুলোকে কে কন্ট্রোল করবে? সেগুলোকে কে দেখবে? তার জন্য কিন্তু হিউম্যান হিউম্যান রাইটস এর উপরেও কিন্তু রয়েছে। বোঝা গেল? ল রয়েছে। এই জন্য ল, ইন্টারন্যাশনাল ল প্রয়োজন। হিউম্যান রাইটসটাকে প্রোটেক্টের জন্য। দেন দেখি স্কোপ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। কোন, কোন জায়গায় ইন্টারন্যাশনাল ল আমরা ব্যবহার করতে পারি? কোন, কোন জায়গায় দেখে নিই। আচ্ছা, ফার্স্টে আমরা জানি স্টেটের জন্য ইন্টারন্যাশনাল ল, যেটা আমি আর্লিয়ার ডিসকাস করলাম। দেখো এক্সপ্যানশন অফ সাবজেক্টস, মানে হু ইজ গভর্ন, কাকে গভর্ন করা হচ্ছে? স্টেটস, প্রথমে তো স্টেটস। দেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন, ডব্লিউটিও, হু হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর ইউএন ইউনাইটেড নেশন। এরা কিভাবে গভর্ন করবে সেটাকেই বলছে ইন্টারন্যাশনাল ল। ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালসের উপরে কিভাবে? আমরা জানি যে পুতিনের উপর, ভ্লাদিমির পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট, অ্যান্ড দেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, এদের উপরে কিন্তু আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু তাদেরকে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে। তো এই ইন্ডিভিজুয়ালের উপরও তাহলে ইন্টারন্যাশনাল ল হয়। নন স্টেট অ্যাক্টার্স, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা এনজিওস এর উপরেও কিন্তু ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল। দেন কি আছে? এক্সপ্যানশন, বলছে হু ইজ গভর্ন বা হোয়াট ইজ গভর্ন, হু ইজ গভর্ন হয়ে গেল, হোয়াট ইজ গভর্ন, কী কী জিনিস গভর্ন হচ্ছে দেখা যাক। যে ল অফ কো এক্সিস্টেন্স, যেমন ট্র্যাডিশনাল, যেমন কি ডিপ্লোম্যাটিক, টেরিটোরিয়াল, ওয়ার অ্যান্ড নিউট্রালিটি। মানে কি? ডিপ্লোম্যাটের সাথে যদি, ডিপ্লোম্যাটকে যদি কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল কার্যকরী হবে। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যদি পাকিস্তান যদি ভারতের জমি কবজাতে যায় সেক্ষেত্রে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে, তখন ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল। দেন ওয়ার অ্যান্ড নিউট্রালিটি, বোঝাই গেল যে যদি ওয়ার শুরু হয় তখন ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল। ল অফ কোঅপারেশন, কোঅপারেশনের দিক থেকে এক্ষুনি কিন্তু ডিসকাস করেছি ইকোনমিক, এনভায়রনমেন্ট আর হিউম্যান রাইট। বোঝা গেল? ইকোনমিকের ক্ষেত্রে একটা কমন কোডের দরকার, তার জন্য ইন্টারন্যাশনাল ল। এনভায়রনমেন্টাল ল এর ক্ষেত্রে আমি এক্ষুনি বলি যে প্যারিস এগ্রিমেন্ট, প্যারিস এগ্রিমেন্টটা কিন্তু সব দেশ মিলে কিন্তু এই এগ্রিমেন্টে পৌঁছেছে। মোটামুটি পৃথিবীর সমস্ত দেশই এই এগ্রিমেন্টে রয়েছে। তো এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য, তাহলে এটা কি কোঅপারেশনের জন্য। আচ্ছা, দেন ফ্রন্টিয়ার, এমার্জিং থ্রেটস। এমার্জিং কি আছে দেখো, আমরা এখন সাইবার স্পেস, সাইবার সিকিউরিটি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি। তো এটার থেকে যদি সেফটি বা সেফটির সাথে সাথে যদি আমরা এটাকে ইউজ করতে চাই, তার জন্য কি হবে? কি গ্লোবাল কোঅপারেশন দরকার। আউটার স্পেস ল, আর্টিমিস অ্যাকর্ড, আমাদের আমাদের বলবে যে কমেন্টস করবে যে আর্টিমিস অ্যাকর্ডে কি ভারত মেম্বার আছে, ইয়েস অর নো। বোঝা গেল? আচ্ছা, আউটার স্পেস ল, তার মানে যে চাঁদে কি কলোনি কেউ বসাতে পারবে, মঙ্গল কি কেউ একটা দেশ কবজা করে নিতে পারবে, এই যে লগটা, এটাকে বলে আউটার স্পেস ল। তাহলে এটাকেও কন্ট্রোল করার জন্য ইন্টারন্যাশনাল ল প্রয়োজন। আচ্ছা, তারপর দেখো জিওগ্রাফিক্যাল স্কোপ, তার মানে কি ল্যান্ড, এয়ার, সিজ, পোলার রিজন, এক্সট্রা টেরিটরিজ, যত কিছু টেরিটরি আছে সব জায়গাতে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল। বোঝা গেল? কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হতে পারে? যতটা টেরিটরি আছে সব জায়গাতে কিন্তু, মানে প্রতিটা ইঞ্চিতে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল। দেন বলছে রেগুলেশন অফ ইন্টার স্টেট রিলেশন। এইবার আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ল তো রয়েছে, আবার ন্যাশনাল ল রয়েছে। তো এই যে ইন্টার স্টেট রিলেশনে এই ইন্টারন্যাশনাল লটা কিভাবে কার্যকরী, তো দেখে নেওয়া যাক। দেখো, সভারেন ইকুইটি আর নন ইন্টারফারেন্স। ইন্টারন্যাশনাল ল মানেই এমন নয় যে প্রতিটা স্টেটকে তুমি শাসন করতে পারবে। আর্টিকেল 2 অফ ইউএন চার্টার বলে দিয়েছে যে কারোকে, সবার একই ভোটিং রাইটস। ভারতেরও যেরকম ভোটিং রাইটস থাকবে ইন্ডিয়ার, ইউএসএরও তাই থাকবে, এবং ছোট দেশ যদি ঘানাও হয় তারও কিন্তু সেম ইকুয়াল ভোটিং রাইটস হবে। বোঝা গেল? ইকুয়াল ভোটিং রাইটস। আর একটা জিনিস আছে, কারো কিন্তু ডোমেস্টিক অ্যাফেয়ার্সে ইন্টারফারেন্স করা যাবে না। ভারত কাশ্মীরে কি করবে, কাশ্মীরে কি ইনফ্রা বানাবে, তার জন্য কিন্তু কাউকে, পাকিস্তানকে সে জবাবদিহি করবে না। বোঝা গেল? ওয়েস্টফেলিয়ান গ্লোবাল অর্ডার, এইটা কিন্তু আমি ডেডিকেটেডলি এটা দিয়েছি, কজ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো তোমাদের মেন্স রাইটিংয়ে যেন থাকে। ওয়েস্টফেলিয়ান গ্লোবাল অর্ডার হচ্ছে কি, আমাদের যে মডার্ন নেশন স্টেট, সেটার জন্ম হয়েছিল এই ওয়েস্টফেলিয়ান গ্লোবাল অর্ডার থেকে। এটাকে বলা হয় ওয়েস্টফেলিয়ান ট্রিটি। বোঝা গেল? সেখান থেকে সভারেন নেশন স্টেট, তার মানে কি প্রতিটা দেশে নিজস্ব অভ্যন্তরীণ এবং বাহ্যিক ডিসিশন নেওয়ার ক্ষমতা সেই দেশেরই থাকে। এখান থেকেই সেটা জন্ম।
আচ্ছা, দেন বলছি ইউজ অফ ফোর্স। ইউজ অফ ফোর্স করা যাবে না। মানে অন্য দেশের ওপর তুমি এরকম হামলা করতে পারো না। আর্টিকেল 2 2/4 এ ইউএন চার্টারে কিন্তু বলা রয়েছে। কিন্তু একটা এক্সেপশন রয়েছে। একটা হচ্ছে সেলফ ডিফেন্স। আর্টিকেল 51 এ বলা হয়েছে যে সেলফ ডিফেন্সের জন্য অন্য দেশকে তুমি অ্যাটাক করতে পারো। আরেকটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল অথরাইজ করলে। যদি ইউএন সিকিউরিটি কাউন্সিল, আমরা জানি ইউএন সিকিউরিটি কাউন্সিল আছে কতজনের মেম্বার রয়েছে? টোটাল 15 মেম্বার রয়েছে। ৫ টা পার্মানেন্ট মেম্বার, 10 নন পার্মানেন্ট মেম্বার। এরা যদি অথরাইজ করে তাহলে অন্য দেশের মধ্যে অ্যাটাক করা যায়। আরেকটা হচ্ছে সেলফ ডিফেন্স। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু ইন্টারলিঙ্কেজ করি, সেলফ ডিফেন্সটার সাথে কি ইন্টারলিঙ্কেজ করা যাবে? একটু ক্লিয়ার করে নিলে বোঝা যাবে। দেখো, সেলফ ডিফেন্স, ইন্ডিয়া কয়েকদিন আগে পাকিস্তানে অ্যাটাক করেছে। তাহলে কি ইন্ডিয়া পাকিস্তানের উপর বর্বরতা করেছে? না। আমরা জানি যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল। পেহেলগামে ভারতীয় অনেক ইন্ডিয়ানসদের মারা গেছিল। তার রিটেলিয়েশনে ভারত বলেছিল যে আমরা সেলফ ডিফেন্সে আমাদের ওপর আঘাত হয়েছে, আমরা ওয়ারে রয়েছি, আমরা যুদ্ধে রয়েছি। এখন আমরা আমাদের সেলফ ডিফেন্সে কিন্তু পাকিস্তানটাকে অ্যাটাক করি। তখন ভারতীয় সেনাবাহিনী এয়ারফোর্স পাকিস্তানে গিয়ে বোম ফেলে। সেম অ্যাজ যখন পাঠানকোটে হামলা আমরা করেছিলাম, বালাকোটে স্ট্রাইক করেছিলাম, তার আগে কিন্তু পাঠানকোট প্লাস আম আ ই আম জম্মু কাশ্মীরে কিন্তু অ্যাটাক হয়েছিল। তার রিটেলিয়েশনে আমরা সেলফ ডিফেন্স কথাটা ইউজ করেছিলাম। তার ফলে কি হয় কি, এই যে আমাদের যে সৈন্য কার্যবাহী যে আর্মি অপারেশন, সেটা কিন্তু ইউনাইটেড নেশনের ল অনুযায়ী বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ওটা জাস্টিফাই হয়। দেন ডিপ্লোম্যাটিক ইনভ্যালিবিলিটি, যেমন ভিয়েনা কনভেনশন। আচ্ছা, ভিয়েনা কনভেনশনসে কিন্তু অনেক লিমিটেশনস দেওয়া রয়েছে রিগার্ডিং ওয়ার্স অ্যান্ড লেটার ওয়ার্স সিচুয়েশন। কনসুলার সাপোর্ট দিতে হবে। যদি অন্য দেশের কাউকে বন্দিকে তুমি বন্দি বানাও, তাকে কাউন্সিলার সাপোর্ট দিতে লাগবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওয়ার বন্দীদেরকে তো তুমি হিউম্যান রাইটস তাদেরকে মেনে চলতে হবে। হিউম্যান রাইটস ব্রেক করতে পারবে না। এটা ভিয়েনা কনভেনশন বলেছে। দেন লজ অফ ট্রিটিস, ভিয়েনা কনভেনশন অন দ্য লজ অফ ট্রিটিস, এটাকে বলা হয় ট্রিটিস অফ ট্রিটিস। তার মানে ট্রিটিস কিভাবে তৈরি হবে সেটা এই ভিয়েনা কনভেনশন কিন্তু বলে দিয়েছে। তার মানে একটা দেশ আরেকটা দেশের সাথে ট্রিটি সাইন করলো, কিন্তু সেই ট্রিটিটা সাইন করার কোনো একটা লিগ্যাল অব্লিগেশনস রয়েছে। কিন্তু কিছু বছর পরে সে দেশটা বলল যে না, আমি এই লটা মানতে পারছি না। কেন মানতে পারছে না? আমার দেশের নিয়ম আছে এটা, সেটা করা যাবে না। এটাকেই বলা হয় ট্রিটিস অফ দ্য ট্রিটি, ল অফ দ্য ট্রিটিস। ট্রিটিস বানানোরও কিন্তু অনেক নিয়ম আছে। যেটা হচ্ছে তুমি ইন্টারন্যাশনালি যে ট্রিটিটা করবে, তোমার ইন্টারনালি যাই ল থাকুক না কেন, ওটাকে তোমাকে মানতে হবে। দিস ইজ বাইন্ডিং লজ অফ ট্রিটিস। দেন জুরিসডিকশনাল রেগুলেশন অফ ফ্রন্টিয়ার্স, তার মানে কি? এই যেমন হাই সিজ, এয়ার স্পেস, সাইবার স্পেস, এগুলো কিভাবে রেগুলেট হবে? তার জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল ল রেগুলেশনস। তাহলে বোঝা গেল যে ওভারঅল এটা বোঝাচ্ছে যে ইন্টারনাল ম্যাটারে, এই দেখো আর্টিকেল 2 এর কিন্তু বলা দেওয়া হচ্ছে যে ইন্টারনাল ম্যাটারে কোনো ইন্টারফারেন্স চলবে না। শুধুমাত্র যদি তোমার সেলফ ডিফেন্স হয় অ্যান্ড দেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি সেটা বলে, তার মানে তাহলেই তুমি অন্য দেশের ওপরে অ্যাটাক করা যেতে পারে। এবং তার সাথে কি শুধু যুদ্ধ করলেই হলো না, ভিয়েনা কনভেনশনস অনুযায়ী যে যুদ্ধবন্দী থাকবে তাদের হিউম্যান রাইটস খেয়াল রাখতে লাগবে। ইভেন যদি কোনো যুদ্ধবন্দী ধরা পড়ে, তাকে কাউন্সিলের সাপোর্টও দিতে হবে। বোঝা গেল? দেন নেক্সটে চলে আসি। নেক্সটে আমরা দেখব যে আচ্ছা, পিসফুল ডিসপুট সেটেলমেন্ট, এটা আর্টিকেল 33 অফ ইউএন চার্টারে কিন্তু বলা রয়েছে। তার জন্য কি অর্গান রয়েছে? আইসিজেড এন্ড আরবিট। আচ্ছা, আইসিজেড নিয়ে একটা জিনিস আমরা বলে দিই। আইসিজেড মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আচ্ছা, এর এগেইনস্টে একটা এক্সাম কিন্তু আসে, কনফিউজিং হয়, ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্ট। আচ্ছা, আইসিজেড আর আইসিসির মধ্যে ডিফারেন্স হচ্ছে, আইসিজেড হচ্ছে ইউনাইটেড নেশনের একটা অর্গান। আচ্ছা, এটা অনলি অর্গান যেটা কিনা নিউ ইয়র্কের বাইরের অবস্থিত। কোথায় রয়েছে? নেদারল্যান্ডে এটা রয়েছে। নেদারল্যান্ডের হেগ শহরে রয়েছে। অ্যান্ড দেন আইসিসিও কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু কোনো ইউনাইটেড নেশনের অর্গান না। ওটা অনেকগুলো দেশ মিলে এটা বানিয়েছে। আইসিসির মেম্বার কি ইন্ডিয়া? নো, ইন্ডিয়া কিন্তু আইসিসির মেম্বার না। আইসিজেড এর মেম্বার কি ইন্ডিয়া? ইয়েস, ইন্ডিয়া আইসিজেড এর মেম্বার। সেজন্য যখন কুলভূষণ যাদবের ম্যাটারটা, ডিসপুটটা রেইজ হয়েছিল, তখন আইসিজেডে কিন্তু ভারত নিজের উকিল পাঠিয়েছিল। হরিশ সালভে গেছিল সেই সময়তে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে মেজর ব্রাঞ্চেস অফ ইন্টারন্যাশনাল ল। কি ব্রাঞ্চেস আছে?
আমরা অলরেডি ডিসকাস করেছি, তাও আমি এটাকে আলাদা করে দিয়েছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হতে সুবিধা হয়। দেখো সি এর জন্য ল রয়েছে, কি কি আছে, মেরিটাইম জোনস, স্পেশাল ইকোনমিক জোন, তারপরে কি আছে হাই সিস, এগুলোকে কে গভর্ন করে, ইউএন ক্লজ, একটু আগে বললাম কিন্তু, ইউনাইটেড নেশন কনভেনশন অফ লজ অফ দ্য সি, ইউএন ক্লজ, এটা 1982-তে হয়েছে। দেন হিউম্যানিটেরিয়ান ল, সেটা কি, জেনেভা কনভেনশন, অলরেডি ডিসকাস। এনভায়রনমেন্টাল ল আমি বলেছি যে প্যারিস এগ্রিমেন্ট। স্পেস ল, আউটার স্পেস ট্রিটি, অলরেডি ডিসকাস, আর্টিমিস অ্যাকর্ডস। ঠিক আছে, দেখো তোমরা এখানে দেখতে পাবে যে কি কি কিসের জন্য, যে লায়াবিলিটি ফর স্পেস ডেব্রিস, স্পেসে কোনো আমরা যে স্যাটেলাইট পাঠাই তার এগুলো এক্সপায়ার হয়ে যায়, যে ডেব্রিস ক্রিয়েট করে, তার জন্য যে লায়াবিলিটি দরকার, সেই নেশন সেটা ক্লিন করা উচিত। তো এগুলো কিন্তু আউটার স্পেস ট্রিটি। দেন ক্রিমিনাল ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, অলরেডি বলেছি। ট্রেড অ্যান্ড ইকোনমিক, দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অলরেডি ডিসকাসড। কি কি করছে, মোস্ট ফেভার নেশন, ট্রিপস এগ্রিমেন্ট, সব ডিসকাস করব। এগুলোকে ডব্লিউটিও দেখে। ইনভেস্টমেন্ট হচ্ছে ইস্যু ইন ইন্টারন্যাশনাল রিলেশন। এইবার হচ্ছে আমাদের মনে এটা আসতে পারে, এত ল রয়েছে, এত সুন্দর ডিফাইন করা রয়েছে, তাহলে ইস্যুস কি করে, তাহলে যুদ্ধ হচ্ছে কেন? আজকেও ইসরায়েল আমেরিকা মিলে ইরানে অ্যাটাক করেছে, এর আগে তো 4-5 বছর ধরে রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, ইউএসএ ভেনিজুয়েলা অ্যাটাক করলো, কেউ কিছু বললো না, তাহলে এত ল থাকা সত্ত্বেও যুদ্ধ হচ্ছে কি করে? এটাই হচ্ছে আমাদের ইস্যুস। কনসেপ্টটা যদি আমরা এইভাবে করে পড়ি তাহলে মন মুখস্থ করতে হবে না, ফ্লোতে মনে থাকবে। ইস্যুস হচ্ছে এগুলো। দেখো এনফোর্সমেন্ট গ্যাপ, আমাদের এখানে আমরা যদি পাশের বাড়ির বাড়ি দখল করে নিই, তাহলে কিন্তু পুলিশ এসে নিয়ে যাবে। কোর্ট আছে, কোর্ট অর্ডার দেবে, যদি পুলিশও কাজ না করে কোর্ট অর্ডার দিয়ে কিন্তু করিয়ে নেবে। কিন্তু এখানে কে এনফোর্স করছে? আমেরিকা যে ভেনেজুয়েলাকে অ্যাটাক করলো, সেটাকে কে, তার উপরে শাসন করবে? আমেরিকা তো সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার, তো তাকে তো কিছু বলার নেই। ওটাই বলছে যে টুথলেস টাইগার। ইন্টারন্যাশনাল ল তো রয়েছে, কিন্তু টাইগার রয়েছে, কিন্তু ওর তো দাঁতই নেই, কাটবে কি করে? ওটাই হয়ে গেছে ব্যাপার। সেই জন্য যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে বড় বড় নেশন, তারা এই ধরনের অপারেশন করে যায়, বাট বাকিরা কেউ কিছু বলতে পারে না। দেন সবমেরিটি ভার্সেস হিউম্যান রাইটস, আরেকটা ইস্যুস আছে। যেমন আমরা দেখি যে পাকিস্তান মাঝে মাঝে কিন্তু ইউনাইটেড নেশনে কাশ্মীর ইস্যু তুলতে থাকে, যে কাশ্মীরি হিউম্যান রাইটস ভায়োলেন্স হচ্ছে। ওদিকে কিন্তু তাদের দেশে বালুচিস্তানে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, কিন্তু খবর আসছে না। আচ্ছা, উইঘুর মুসলিম নিয়ে কিন্তু চায়নাকে কাউন্টার করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটাই কাউন্টার, ইন্ডিয়া বলে এটা আমাদের দেশ, কাশ্মীরে কি হবে না হবে এটা সম্পূর্ণই ভারত জানে, ভারতের কোর্ট আছে, সেটা কোর্ট দেখে নেবে যদি কারোর সাথে অন্যায় হয়। সেটা বাইরের কোনো কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেটা জাস্টিস দিতে পারে না। তো তখন চলেছে সভারেনিটি, এটাই হচ্ছে আমাদের সভারেনিটি। সভারেনিটি মানে কি? স্বতন্ত্রতা, সার্বভৌমত্ব, যেখানটায় অন্য দেশ ডিকটেট করবে না আমরা আমাদের দেশে কি করব। এখান থেকে কাশ্মীর ইস্যুতে আমাদের একটাই জবাব থাকে, যে দিস ইজ আওয়ার ইন্টারনাল ইস্যু। বোঝা গেল? তো এখানে কি হয়, তখন কি হয়, হিউম্যান রাইটসের যে প্রভিশন আছে ইন্টারন্যাশনাল লতে, সেটা আবার কার্যকারী হয় না। এই একটা কনফ্লিক্ট হয়ে গেছে। কিন্তু কাশ্মীর যেমন আমাদের ইন্টারনাল ইস্যু, তেমনি কিন্তু আমরা দেখি যে রোহিঙ্গা প্রবলেম মিয়ানমারে, দেন উইঘুর ইস্যু চায়নাতে। তো এগুলো যখন সিরিয়াস রিলেভেন্ট ইস্যুস হয়, কিন্তু ইন্টারন্যাশনাল ল কিছু করতে পারে না, কারণ কি, এটা যে সভারেন নেশন, সে তার ইন্টারনাল ম্যাটার। আচ্ছা, লিগাল ফ্র্যাগমেন্টেশন মানে কি? দেখো সাইবার স্পেস, ট্রেড, এগুলো সব স্পেশালাইজড। তো এর যে আলাদা করে কিন্তু কোনো গভর্নিং বডিও নেই, বা এদের জুরিসডিকশনগুলো আলাদা করাও নেই, এগুলো একটা কনফ্লিক্টিং জোনে রয়েছে। দেন তারপরে কি, ডেমোক্রেটিক ডিফিসিয়েট ইউরোসেন্ট্রিসিজম মানে কি, যে ইন্টারন্যাশনাল লগুলো দেখলে মনে হবে, বা যখন ওগুলোকে স্টাডি করা হয়, ওগুলো বেশিরভাগই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে সাপোর্ট করে। যেমন কি ট্রিপস এগ্রিমেন্ট কি আমরা জানি, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে, আমরা জানি ওয়েস্টার্ন কান্ট্রিরা খুবই ডেভেলপ নেশন, তারা কিন্তু বিভিন্ন ইনোভেশনস করে। তো ইনোভেশনস করাতে তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের বানিয়ে নেয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রিরা যদি ইউজ করতে হয়, তো অনেক হাই প্রাইস পে করতে হয়। তারা এইটার নকল যদি জিনিস বানায়, সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আমরা যেটা বলি জেনেরিক মেডিসিন, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিদের প্রবলেম হয়। ট্রিপস এগ্রিমেন্টে কিন্তু আমরা খুব বেশি ইউজ কিন্তু জেনেরিক মেডিসিন করতে পারি না। কোভিড ভ্যাকসিন নিয়ে কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। তো এই এগ্রিমেন্টগুলো দেখলে বোঝা যায় এগুলো গ্লোবাল সাউথ, যেটা ইন্ডিয়া,
ব্রাজিল, সাউথ আফ্রিকা যেগুলো এখনো ডেভেলপিং নেশন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই চ্যালেঞ্জেস এসে হয়ে দাঁড়ায়। দেন দেখো টেকনোলজিক্যালি গ্রে জোনস তার মানে কি? সাইবার অ্যাটাক, বায়োলজিক্যাল ওয়েপেন। আচ্ছা যদি কোভিড ক্রাইসিস যদি বায়োলজিক্যাল ওয়েপেন হয়, তাহলে এটাকে গভর্ন করার জন্য ইন্টারন্যাশনাল ল কি রয়েছে? আইডেন্টিফাই করা যাচ্ছে? না, এটা একটা গ্রে জোন তৈরি করে ফেললো। বোঝা গেল? দেন ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি এই ইন্টারন্যাশনাল লটাকে প্রোটেক্ট করার জন্য? তাহলে কি করতে পারি? ফার্স্ট হচ্ছে ইউএনএসসি রিফর্ম করতে পারি। ইউনাইটেড নেশনের পার্মানেন্ট যে কাউন্সিল রয়েছে, যে P5 নেশন রয়েছে, কে রয়েছে? আমরা কিন্তু এর আগের ভিডিও ডিসকাস করেছি। চায়না, রাশিয়া, ইউএসএ, আচ্ছা কে আছে আর? ফ্রান্স, আর কে? ব্রিটেন। তো এই ৫ টা নেশন কিন্তু ইউএনএসসিতে রয়েছে। ইন্ডিয়া হচ্ছে সবথেকে পপুলেটেড নেশন। সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে। তাহলে সে নেই কেন? ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি, ইন্ডিয়া নেই। ব্রাজিল কেন? কেন নেই? সাউথ আমেরিকার কোনো দেশ নেই। ব্রাজিল হওয়া উচিত, এত বড় কান্ট্রি। আফ্রিকান নেশনস মধ্যে আফ্রিকান কান্ট্রিতে একটা কান্ট্রিও পার্মানেন্ট সিটে নেই। তো এইগুলো কিন্তু চ্যালেঞ্জেস। এটা ইউএনএসসিতে রিফর্ম আনা দরকার। তাহলে কোন দেশের উপরে কিভাবে অ্যাকশন নেওয়া উচিত, আরো সেই জিনিসগুলোকে ডিসিশনগুলোকে আরো ভালো হবে। দেন কম্পালসারি জুরিসডিকশন। কিছু জুরিসডিকশন কম্পালসারি রাখা হয়েছে, যেমন এনভায়রনমেন্ট, ট্রেড, এগুলোকে ইন্টারন্যাশনাল ল এর সাথে ন্যাশনাল ল এর একটা সামঞ্জস্য রেখে চলা উচিত। তাহলে জিনিসগুলো স্মুথলি রান করবে। দেন এআই গভর্নেন্স। এআই গভর্নেন্সটা এইভাবে দেখো যে এমার্জিং যে জিনিসগুলো আছে এআই, সাইবার, তো এই জিনিসগুলোকে গভর্ন করার যে একটা কমন ল যেন ক্রিয়েট হয়। শেয়ার্ড রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ইন্ডিয়া কথা বলে। ইন্ডিয়া রিফিউজি যে কনভেনশনস আছে তার পার্ট না। কেন পার্ট না? আমরা মনে করি না যে অন্য দেশের রিফিউজি আমাদের দেশে আমরা লিগালি ভাবে রাখবো। আমরা রাখি যে আমরা অনেক সময় জায়গা দিয়েছি, অনেক সময় সেটাকে আমরা থাকতে দিয়েছি। কিন্তু এটা নয় যে আমরা লিগালি বাইন্ড ভাবে যে আমাদের কাছে রিফিউজি আসলে আমরা রাখবোই। বোঝা গেল? তো ভারতের কথা হচ্ছে মিয়ানমার থেকে রোহিঙ্গা এসছে বাংলাদেশে। তো বা আমাদের ইন্ডিয়াতেও এসছে। তো শুধু এই দুটো দেশ কেন ভোগ করবে? ঠিক আছে? এখানে দেখো একটা খুব সুন্দর লাইন লেখা রয়েছে শেয়ার রেশনে, যে শেয়ার রেসপন্সিবিলিটি বলেছে যে বার্ডেন ফ্রম জাস্ট দ্য হোস্ট অ্যান্ড ভিকটিম কান্ট্রি। হোস্ট কান্ট্রিকে আমরা, হোস্ট কান্ট্রিকে মিয়ানমার, ভিকটিম কান্ট্রিকে বাংলাদেশ আর ইন্ডিয়া। এরা দুজন কেন ভোগ করবে? ইন্টারন্যাশনালি অন্য কান্ট্রিকেও পাঠাও, সৌদি আরবেও কিছু পাঠানো হোক, বা পাশে ভিয়েতনামকে কিছু পাঠানো হোক, আমেরিকা কিছু রাখুক। তো এটা যেন শেয়ার্ড হয়ে যায়। শুধু দুটো কান্ট্রি যেন ভোগ না করে, যে এফেক্টেড হলো আর যে রাখলো। বোঝা গেল? নন স্টেট অ্যাক্টরস। আচ্ছা, ওয়ে ফরওয়ার্ডে দেখো যে নন স্টেট অ্যাক্টরসটা কেন দিলাম, যে ইনসার্জেন্ট যে গ্রুপ আছে, টেরোরিস্ট অ্যাটাক আছে, এই জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নইলে হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল ল মেনটেন করা সম্ভব না। দেন কনক্লুশন, ইন্টারন্যাশনাল ল মাস্ট এভলভ ফ্রম ল অফ নেশনস টু আ ল অফ হিউম্যানিটি। শুধুমাত্র দুটো নেশনের মধ্যে ল মেনটেন করার জন্য ইন্টারন্যাশনাল ল থাকবে না, এটা হিউম্যানিটিকে রক্ষার্থে এই লটা থাকবে। তাহলে কি হবে? রুলস বেসড গ্লোবাল অর্ডার মেনটেন করা সম্ভব হবে। এই টোটাল আর্টিকেলটা কিন্তু আমরা বাংলাতেও দিয়েছি। দেখো টোটাল আর্টিকেল বাংলাতে পাবে। আন্তর্জাতিক আইনের পরিধি, স্কোপ অফ দ্য ইন্টারন্যাশনাল ল, সবই কিন্তু আমাদের কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশে কিন্তু আমাদের টোটাল কন্টেন্টটা আসে। যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে ইউপিএসসি এক্সাম দিতে পারবে, রাইস সেটা প্রোভাইড করে। আচ্ছা, এটা করার পরে আমরা দেখো একটা মডেল কোয়েশ্চেন দিয়েছি, যেটা কিনা আমরা মনে করছি যে যদি এখান থেকে কোয়েশ্চেন হয় এরকম হতে পারে। দেখো তোমরা প্র্যাকটিস করে নেবে যে ডিসকাস দ্য সোর্স অ্যান্ড মেজর ব্রাঞ্চেস অফ ইন্টারন্যাশনাল ল, এক্সামিন কি চ্যালেঞ্জেস ইন দ্য এনফোর্সমেন্ট। আমরা দিয়েছি যে ইস্যুসগুলো কি আছে ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্ডার, অ্যান্ড অ্যানালাইজ সিগনিফিক্যান্ট ফর ইন্ডিয়া। এই লেখাটা তোমরা লিখে আমাদের ওয়েবসাইটে, বাংলা বা ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, লিখে আমাদের ওয়েবসাইটে জমা করে দেবে। এবং এই যে পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইটে বাংলা প্লাস হিন্দিতে পাবে। এবং এর সাথে সাথে কিন্তু প্রিলিমস বাইট, এডিটোরিয়াল এক্সপ্লেইন, আমরা টোটালটাই কিন্তু যে কন্টেন্টটা বেঙ্গলি ইংলিশে দিই, এবং ইউটিউবে কিন্তু ডিটেল ভিডিও অ্যানালাইসিস হয়। তো তোমরা এটার সাথে কানেক্টেড থাকো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের হোলিস্টিক প্রিপারেশন হয়ে যাবে। দা হিন্দুকে আমরা প্রতিদিন কভার করি নিয়মিত, এরকম কিন্তু খুবই কমই হয়। এবং বিশেষ করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তো হয়ই না। এটা নতুন ইনিশিয়েটিভ। তোমরা আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। অল দ্য বেস্ট। ভালো করে প্রিলিমসে প্রিপারেশন নাও।